ভাই দুইটা সিঙ্গারা দেন, কালকে টাকা দিয়ে দিমুনে। কি রে প্রেমিস, তুই আমাদের কলেজে পড়ালেখা কইরা তুই ফুটপাতে এসে 20 টাকা সিঙ্গারা খাইতেছস, তাও আবার বাকিতে? আহারে, তোর জন্য আমার অনেক কষ্ট হয়। আচ্ছা চল তুই আমার সাথে, আমি তোরে আজকে একটা 5 স্টার হোটেলে নিয়ে খাওয়ামু। প্রিমিস গরিব হওয়ার কারণে কলেজের ছেলেমেয়েরা প্রিমিসকে নিয়ে অনেক মজা করে, অপমান করে। আজকে কলেজের একটি বড়লোক মেয়ে বিলকিস প্রিমিসকে বাকিতে সিঙ্গারা কিনতে দেখে ফেলে, আর সেটা দেখে সে প্রিমিসের সাথে মজা নিতে থাকে আর অপমান করতে থাকে। প্রেমিস, মানলাম তুই গরিব ফকির, তো কি হইছে, আমার কাছে তো অনেক টাকা আছে, প্রতিদিন কুত্তারে খাওয়াই, আজকে তরে খাওয়ামু। আমি তোরে যেই রেস্টুরেন্টে নিয়ে যাইতাছি এইটা তুই জীবনে চোখেই দেখোস নাই। বিলকিস প্রিমিসকে যে রেস্টুরেন্টে নিয়ে যাবে সেটার নাম শুনে প্রিমিস রাজি হয়ে যায়। প্রিমিসের কোনো ধারণাই ছিল না ওই রেস্টুরেন্টে যাওয়ার পর যে কি একটা ঝাটকা খেতে হবে, কারণ এই রেস্টুরেন্টের মধ্যে বিলকিসের বয়ফ্রেন্ড বসেছিল আগে থেকেই। বিলকিস, এই প্রিমিস তোমার সাথে কি করে? এই ফকিররে তোমার সাথে রেস্টুরেন্টে কেন নিয়ে আইছো? আজকে কুত্তার জায়গায় এই ফকিরনের পোলা প্রিমিস রে কি খাওয়াইবা নাকি? শান বেবি, এমনিই নিয়ে আসছি ওরে, ওই দেখুক আমাদের মতো বড় লোকেরা কত দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, ওই বুঝুক ওর কোনো ক্ষমতাই নাই আমাদের সাথে মিশার। ও যে কয় টাকা মাসে কামায় তত দিয়ে রেস্টুরেন্টে একবেলা খাবারও পাওয়া যাবে না। আচ্ছা তুমি আমার এখানে এসে বসো, আমি ওয়েটারকে ডাক দেই। এ ওয়েটার, এদিকে আসো। এরপর ওয়েটার তাদের অর্ডার নেওয়ার জন্য আসে। আজকে আমরা প্রেমিসের জন্য স্পেশাল কিছু অর্ডার করব, জীবনে তো খাই নাই এগুলা। আরে প্রিমিস চৌধুরী সাহেব, আপনি এখানে? স্যার আমি আপনাকে দেখি নাই, সরি স্যার, আমাকে মাফ করবেন। প্রিমিসকে দেখে ওয়েটার আশ্চর্য হয়ে যায় আর ওইখান থেকে চলে যায়, কিন্তু বিলকিস আর বিলকিসের বয়ফ্রেন্ড এটা দেখে একেবারে অবাক হয়ে যায়, আর তারা দুজনেই বুঝতে পারে না ওখানে কি হলো। প্রেমিস, তোমার এই ওয়েটার চৌধুরী স্যার কেন বললো? তার মানে কি তুমি এই হোটেলে আগেও আসছো? খুব তাড়াতাড়ি সব বুঝতে পারবে। কিছুক্ষণ পরে ওয়েটার 50,000 টাকা দামের একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে ওখানে আর বলে, চৌধুরী স্যার, এই যে নেন আপনার ফেভারিট কোল্ড ড্রিঙ্কস। এত দামি কোল্ড ড্রিঙ্কস? এই প্রিমিস, এত দামি কোল্ড ড্রিঙ্কস এর বিল কি তোর আব্বু দিব নাকি? এটা শুনে প্রিমিস একটু হাসতে থাকে, আর ঠিক তখনই ওয়েটার বলে, প্রিমিস চৌধুরী স্যারের বিল দেওয়ার কোনো দরকার নাই। মানে কি? হোয়াট? 20 টাকার সিঙ্গারা বাকিতে খাওয়া প্রিমিসের কাছ থেকে 50,000 টাকার কোল্ড ড্রিঙ্কস এর টাকা ওয়েটার কেন নিচ্ছে না? ওয়েটার প্রিমিসকে চৌধুরী স্যার কেনই বা বলতেছে? কে এই প্রিমিস? জানতে চাইলে দিবস গেমিং এর ফুল ভিডিওটি দেখতে থাকুন। প্রিমিস খুব সাধারণ একটি ছেলে, সব সময় ময়লা সেলাই করা জামা কাপড় পরে কলেজে আসতো। প্রিমিস কলেজে পড়াশোনার পাশাপাশি একটি রেস্টুরেন্টে ফুড ডেলিভারির কাজ করে, সেখানে সে মাত্র 8,000 টাকার বেতন পায়। আর মজার ব্যাপার হলো, প্রিমিস যে কলেজে পড়ে সেখানে তার একটি গার্লফ্রেন্ডও ছিল, আর তার নাম হলো সুনাইরা। তো একদিন সন্ধ্যাবেলা যখন প্রিমিস তার ফুড ডেলিভারির কাজ শেষ করে বাসায় যাবে, ঠিক তখনই তাদের রেস্টুরেন্টে একটি অর্ডার আসে, আর তখন সেই রেস্টুরেন্টের ম্যানেজার প্রিমিসকে ডাকে এবং বলে, এই প্রিমিস দাঁড়াও, একটা খাবারের অর্ডার আসছে, এটা তুমি ডেলিভারি দিয়ে আসো। স্যার আমার তো ডিউটির টাইম শেষ, আর আমি এখন অনেক ক্লান্ত। কলেজ থেকে ফিরে এখনো কিচ্ছু খাই নাই, আমার কলেজের অ্যাসাইনমেন্টও বাকি আছে। স্যার আপনি এই অর্ডারটা অন্য কাউরে দিয়ে ডেলিভারি করায় দেন। তোমার তো সাহস কম না, তুমি আমার মুখের উপর তর্ক করো। আমাদের বাকি ফুড ডেলিভারি বয়েরা এখন বিজি আসছে, এটা তোমারই এখন দিতে হবে। স্যার এখন আমার খুব দুর্বল লাগতেছে, না হলে আমি ডেলিভারিটা দিয়ে আসতাম, আর এই অবস্থায় সাইকেল চালা যেতে হয়তো আমি পারবো না। তোমাকে চাকরি দেওয়া আমার ভুল হয়েছে, কোনো কাজ দিলে তুমি এমন ফালতু অজলাত দেখাও, চাকরি থেকে বাদ দিলে তখন দেখা যাবে চাকরি কোথায় পাও। তুমি চালো আমার বাইকটা নিয়ে খাবারটা পৌঁছে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। প্রিমিস এই ক্ষুধার্ত শরীর নিয়েও খাবার ডেলিভারি দিতে রাজি হয়। যদিও তার কাজের সময় শেষ হয়ে গিয়েছে, তারপরেও ম্যানেজারের কথায় তার চাকরি হারানোর ভয়ে সে যেতে বাধ্য হয়। তাই সেই কথা চিন্তা করে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে বের হয় ডেলিভারি দেওয়ার জন্য। A few moments later. আরে কত সুন্দর বাইক! ইস, এরকম একটা বাইক যদি আমার থাকতো, এই বাইক দিয়ে সোনাইরাকে নিয়ে ঢাকা শহরে অলিতে গলিতে নিয়ে ওকে ঘুরতাম। সুনাইরা হচ্ছে প্রিমিসের গার্লফ্রেন্ড, আর সুনাইরা বাইক অনেক পছন্দ করে। প্রিমিস যেহেতু সুনাইরাকে অনেক ভালোবাসে, সে তার বেতনের টাকা থেকে যখনই কিছু টাকা বাঁচাতে পারে সুনাইরার জন্য গিফট কিনে নিয়ে আসে। প্রিমিস মনে করে সুনাইরা তার পাশে সারা জীবন থাকবে। সুনাইরা প্রিমিসকে অনেক ভালোবাসে, এটাও সে মনে করে। আর তারপর প্রিমিস ফুড ডেলিভারি দেওয়ার জন্য তার গন্তব্যে পৌঁছে যায়, আর সেটি ছিল একটি দামি হোটেল। হোটেলের ভিতর যখনই রুমে নক করে, আর তখন ভিতর থেকে দরজা খুলে দেয় একটি মেয়ে। সেই মেয়েটি আর কেউ নয়, সেটি ছিল প্রিমিসের গার্লফ্রেন্ড সুনাইরা। আরে সুনাইরা, তুমি এখানে কি করতেছো? তোমার সকাল থেকে মেসেজ দিতাছি, ফোন দিতাছি, কোনো রিপ্লাই নাই। আচ্ছা ওয়েট, তুমি কি খাবার অর্ডার দিছো? আর তুমি হোটেলে কি করতেছো তোমার বাসায় রাইখা? এই ডেলিভারি বয়ের সাথে তো কিসের কথা? আরে প্রিমিস দেখি আমাদের কলেজে পড়ালেখা করে সেই ছেলে এখন ফুড ডেলিভারি বয়। সুনাইরার সাথে এখন যাকে
যাকে দেখছেন সে হচ্ছে রাসেল। প্রিমিসরা যেই কলেজে পড়তো সেই কলেজের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা একজন বড় লোকের ছেলে। সেও ওই কলেজেই পড়ালেখা করে। সুনাইরা, তুমি এখানে কি করতেছো ওর সাথে? তুমি আমার মেসেজে রিপ্লাই দিচ্ছ না, ফোন ধরতেছো না, আর এখন তুমি এখানে বসে আছো ওর সাথে। সুনাইরার তখন আর কিছু লুকানোর থাকে না, তাই সুনাইরা বলে, তোর সাথে আমার ব্রেকআপ। তোর মতো ফকুন্নির ছেলেদের সাথে এতদিন রিলেশন করছি, এটা তোর ভাগ্য। তোর তো একটা বাইক কেনার সামর্থ্য নাই, আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাস না। তোর মতো ফকিনের পোলার সাথে কে রিলেশন রাখবে রে? প্রিমিস সুনাইরার কথা শুনে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়লো। প্রিমিস সুনাইরাকে নিয়ে এত স্বপ্ন দেখতো, আর সেই সুনাইরা তার সাথে এই কাজ করলো। প্রিমিস একদম নীরব হয়ে ওইখান থেকে চলে আসতে থাকে। সারাদিন না খাওয়া, তার মধ্যে এত বড় ধাক্কা, সে একদম ভেঙে পড়ে। আর ঠিক তখনই কাহিনীতে আসে নতুন টুইস্ট। তার ফোনে একটি মেসেজ আসে, আর সেখানে লেখা থাকে প্রিমিস চৌধুরী আজকে থেকে তার অভাবী জীবন থেকে মুক্ত, আর তার ব্যাংক অ্যাকাউন্টে 500 কোটি টাকা অ্যাড হয়েছে, এবং সে তার পরিবারের গরিবী পরীক্ষায় পাশ করেছে। আপনারা হয়তো ভাবছেন এটা আবার কিসের পরীক্ষা। চৌধুরী ইন্ডাস্ট্রির একমাত্র ছেলে ছিল প্রিমিস। তাদের চৌধুরী পরিবারের একটা নিয়ম ছিল, তাদের পরিবারের ছেলেদের তারা ছোটবেলা থেকেই সমস্ত সম্পত্তি ও টাকা পয়সা থেকে বঞ্চিত করে দেয় এবং গরিব অবস্থায় ছেড়ে দেয়। একটা সময় গিয়ে যখন তাদের 21 বছর বয়স পূরণ হয়, তখন তারা তাদের সমস্ত সম্পত্তি ফিরে পায়। আর সেই দিনটি ছিল আজকে। কি হবে এখন? কি করবে এখন প্রিমিস? কি হতে যাচ্ছে প্রিমিসের সাথে? এগুলো জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজায় রাখেন, কারণ আগামী পর্ব এখানেই পেয়ে যাবেন। আর যারা দিবস গেমিং এর সাথে লাইভে গেম খেলতে চান, অ্যাড হতে চান, তারা দিবস গেমিং এর ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসেন। ডেসক্রিপশন আর পিন কমেন্টে লিংক দেওয়া আছে, চালু করে ফলো দিয়ে আসেন। আমি এখানে ভিক্ষা করতে আসি নাই, আমি এখানে টাকা তুলতে আসছি। তোর মতো ফকিনি রাখবে এ ব্যাংকে টাকা? তুই জানোস এ ব্যাংকে টাকা রাখতে হলে মিনিমাম 1 কোটি টাকার মতো টাকা রাখতে হয়। নোংরা ময়লা ছেঁড়া জামা কাপড় পরে থাকা সেই ছেলে প্রিমিস এখন 500 কোটি টাকার মালিক। কলেজে যে ছেলেটাকে সবাই গরিব ফকিন্নি বলে অপমান করত, সেই ছেলের আসল পরিচয় জানলে কি হবে কলেজের ছেলে মেয়েদের? চৌধুরী পরিবারের ছোট ছেলে প্রিমিস তাদের পরিবারের গরিবী পরীক্ষায় পাশ করে এখন তার অ্যাকাউন্টে 500 কোটি টাকা পায়। আর সেই টাকাগুলো জমা ছিল ঢাকা শহরের একটি নামি দামি ব্যাংকে, যেখানে শুধু বড় লোকেরাই টাকা জমা রাখতে পারতো। প্রিমিস যখন তার টাকা তুলতে ওই ব্যাংকে ঢুকতে যাবে, ঠিক সেই সময় একটা মেয়ের সাথে ধাক্কা খায়। আর ঠিক তখনই সরি ম্যাম, আমি আসলে দেখি নাই। কি রে, তুই কানা নাকি? চোখে দেখোস না? আর ওয়েট, এখানে কি করস? এইটা ব্যাংক, এখানে দান খয়রাত করা হয় না। ভিক্ষা করার জন্য রাস্তাঘাট আছে, ওইখানে যা। এই ব্যাংকের মধ্যে কি? ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি এখানে ভিক্ষা করতে আসি নাই, আমি এখানে টাকা তুলতে আসছি। তোর মতো ফকিনি রাখবে এ ব্যাংকে টাকা? তুই জানোস এ ব্যাংকে টাকা রাখতে হলে মিনিমাম 1 কোটি টাকার মতো টাকা রাখতে হয়, আর না হলে এ ব্যাংকে টাকা রাখতে পারে না। আরে আমি তোর মতো ফকিনির সাথে কেন কথা বলছি? সিকিউরিটি। মেয়েটি সিকিউরিটি বলে চিল্লাতে থাকে। আর ঠিক তখনই ওইখানে হাজির হয় ব্যাংকের ম্যানেজার ইয়াসমিন। ম্যাডাম, কি হয়েছে আমাকে খুলে বলুন। আপনাদের ব্যাংকে কি এখন আপনারা বস্তির পোলাবেনদেরকেও কি টাকা রাখার পারমিশন দিচ্ছেন? এদের মতো ফকির মিসকিনরা এই ব্যাংকে কিভাবে ঢুকে? আমি আপনাদের ব্যাংকের নামে রিপোর্ট করে দিব। ম্যাডাম, উই আর ভেরি সরি। এমন তার হবে না ম্যাডাম, এইবারের মতো কিছু মনে করেন না, আমরা বিষয়টা মাথায় রাখবো। ব্যাংকের ম্যানেজার কোনো কিছু না জিজ্ঞেস করেই মেয়েটিকে সরি বলে, কারণ মেয়েটি ছিল একটি প্রভাবশালী ব্যক্তির মেয়ে। এই ব্যাংকে তাদের অনেক লেনদেন হয়, তাই কিছু না জিজ্ঞেস করেই সে মেয়েটিকে সরি বলে এবং তাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যায়। আর এইদিকে প্রিমিস ঢুকে পড়ে ব্যাংকের মধ্যে। ব্যাংকে ঢুকে সে এদিক সেদিক ঘুরতে থাকে। সে আগে কখনো ব্যাংকে আসেনি, তাই সে কিছুই বুঝে উঠতে পারে না। আর এইদিকে ব্যাংকের ম্যানেজার ইয়াসমিন ব্যাংকে ঢুকে প্রিমিসকে খুঁজে থাকে তাকে বের করে দেওয়ার জন্য। সে চারদিকে সব জায়গায় খুঁজে থাকে, কিন্তু তাকে পায় না। সে মনে করে প্রিমিস ব্যাংক থেকে চলে গিয়েছে। আর ঠিক তখনই ইয়াসমিনের চোখ পড়ে ব্যাংকের ভিআইপি রুমের দিকে, যেখানে প্রিমিস হেঁটে ঢুকতেছিল। এটা দেখে ঠিক তখনই ম্যানেজার ইয়াসমিন বলে, এই ছেলে দাঁড়াও, এই দাঁড়াও। প্রিমিসকে দাঁড়াতে বলার পরেও প্রিমিস ওইখানে না দাঁড়িয়ে ভিআইপি রুমের ভিতরে ঢুকে যায় আর ভিতর থেকে দরজা লক করে দেয়। আর এইদিকে ম্যানেজার ইয়াসমিন ভয় পেয়ে যায়, কারণ ভিআইপি রুমে সবাই ঢোকার আগে ইয়াসমিনের পারমিশন নিয়ে তারপর ঢুকতে হয়। আর কেউ ঢোকার আগে ইয়াসমিন সেই ভিআইপি রুমে থাকা হেড ম্যানেজারকে কল দিয়ে বলে দেয়, কিন্তু প্রিমিস তো কিছু না জিজ্ঞেস করে সেই রুমের ভিতর ঢুকে পড়ে। তাই ইয়াসমিন খুব টেনশনে পড়ে যায়। আর এইদিকে প্রিমিস ভিআইপি রুমে ঢোকার কারণে হেড ম্যানেজার বলে, এই আপনি কি চান এখানে? এখানে তো কেউ পারমিশন ছাড়া আসতে পারে না, আপনি কিভাবে আসলেন? আমি আমার টাকা তুলতে আসছি এখানে। আপনি টাকা তুলতে আসছেন, আপনার কাছে কোনো চেক বই আছে? না, আমার কাছে কোনো চেক বই নাই। চেক বই নাই, তাহলে কোনো কার্ড আছে আমাদের ব্যাংকে, ভিআইপি কার্ড বা ভিসা কার্ড? না স্যার, আমার কাছে কোনো ভিসা কার্ড
বা ব্যাংকের ভিআইপি কার্ড এগুলা কিচ্ছু নেই। তাইলে আমরা আপনাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। আপনি সোজা গিয়ে দরজা খুলে এখান থেকে চলে যান। এখানে আমরা মস্করা করতে বসি নাই। আপনি এখান থেকে যান এখন। না, আমি আমার টাকা না নিয়ে আমি এখান থেকে যাব না। আরে একবার বললাম না, কার্ড আর চেক বই ছাড়া টাকা উঠানো যাবে না। আর আপনার অ্যাকাউন্টে টাকা থাকি তো আপনি টাকা উঠাইবেন। আমার অ্যাকাউন্টে টাকা আছে বলেই তো আমি এখানে আসছি। দেখ ভাই, সকাল সকাল মাথাটা নষ্ট করিস না, নাইলে সিকিউরিটি গার্ডরে দিয়ে মার খাওয়া তারপর ব্যাংক থেকে বাইর করুন। প্রিমিস এটা শুনে ঘাবড়িয়ে যায় আর ওইদিকে হেড ম্যানেজার একদম রেগে যায়। কিন্তু প্রিমিস তো মিথ্যা কথা বলছিল না। প্রিমিসের কাছে কার্ড আর চেক বই ছিল না, কিন্তু তার মানে তো এই না যে প্রিমিস চৌধুরী পরিবারের ছেলে না। হেড ম্যানেজার যখনই সিকিউরিটি গার্ডকে ফোন দিয়ে যাবে ঠিক তখনই প্রিমিসের মাথায় একটা বুদ্ধি আসে আর সে বলে, ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট? কিসের ফিঙ্গারপ্রিন্ট? আরে আপনি বললেন না যে কার্ড চেক বই লাগবে, আমার কাছে কার্ড নাই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে, আর আমি জানি আপনাদের এইখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তোলা যায়। ফিঙ্গারপ্রিন্টের কথা বলার পর প্রিমিস একটা বড় নিঃশ্বাস নেয় আর হেড ম্যানেজার ভাবে থাকে ফিঙ্গারপ্রিন্টের কথা ও কিভাবে জানে। তুমি তাহলে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে চাও? হ্যাঁ, আমি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে চাই। হেড ম্যানেজার এটা শোনার পর আরো কনফিউজড হয়ে যায় আর ভাবে ওকে একটা চান্স দেওয়া যায়। আর তারপর ম্যানেজার ফিঙ্গারপ্রিন্টের মেশিন টেবিলের উপর রেখে বলে, এই ছেলে, এখানে ফিঙ্গারপ্রিন্টের মেশিন রাখা আছে, চুপচাপ তুমি মেশিনের মধ্যে তোমার হাতের আঙুলটা বসাও। তারপর প্রিমিস তার হাতের আঙুল ওই মেশিনের মধ্যে চাপ দিয়ে ধরে রাখে। কিছুক্ষণ পর মেশিনে দেখা যায় তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে না। তোমার হাতের ফিঙ্গারপ্রিন্ট তো ম্যাচ করতেছে না। দেখছো, আমি তোমাকে আগেই বলছিলাম এই ব্যাংকে তোমার কোনো অ্যাকাউন্ট নাই। এটা বলার পর ম্যানেজার প্রিমিসের দিকে এমন ভাবে তাকিয়ে থাকে যেন প্রিমিস কোনো বড় অপরাধী। এরপর ম্যানেজার ভাবে প্রিমিস হয়তো বড় কোনো ক্রিমিনাল হতে পারে, হয়তো তার পকেটে কোনো অস্ত্র থাকতে পারে। এটা ভেবে সে তার পকেট থেকে ফোন বের করে পুলিশকে ফোন দেওয়ার জন্য 999-এ কল দিতে যাবে। সেটা দেখে প্রিমিস একদম ঘাবড়িয়ে যায়। 500 কোটি টাকার মেসেজ দেখে খুশিতে তো ব্যাংকের মধ্যে চলে এসে পড়ে, কিন্তু সে বুঝে নাই যে সে এখানে এসে এত বড় একটা সমস্যায় ফেসে যাবে। তো তারপর কি হবে? প্রিমিস কি হেড ম্যানেজারকে পুলিশকে ফোন দেওয়া থেকে থামাতে পারবে? আর প্রিমিসের 500 কোটি টাকার মেসেজ যে এসেছিল ওইটা কি তাহলে ফেক ছিল? এগুলো জানতে চাইলে দিবস গেমিং এর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজিয়ে রাখেন। আর এই ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে রাখবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখতে চাইলে এখানে 2টা ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে আসতে পারেন। স্যার পুলিশে ফোন দিয়েন না স্যার, আমি সত্যি বলতেছি আমার ব্যাংকে টাকা আছে। তোর মতো ফকিরের কাছে থাকবে ব্যাংক অ্যাকাউন্ট? তোর ড্রেসের দিকে একবার টাকা দেখছো, স্মাইল আসছিল জামা পরে প্রথমে দেখে আমার সন্দেহ হয়েছিল যে তুই মিথ্যা কথা বলতেছস। তোর মতো রাস্তার ছেলের কাছে কি করে থাকবে এই কোটি টাকার ব্যাংকের অ্যাকাউন্ট? এই ব্যাংকে শুধু বড় লোকদের অ্যাকাউন্ট থাকে। ব্যাংকের ম্যানেজার কিছুতেই প্রিমিসের কথা শুনছেন না এবং সে সিদ্ধান্ত নিয়েছে প্রিমিসকে পুলিশের কাছে ধরিয়ে দিবে, কারণ ফিঙ্গারপ্রিন্ট মেশিনে প্রিমিসের আঙ্গুল ম্যাচ করেনি। এরপর ব্যাংকের ম্যানেজার যখনই পুলিশকে ফোন দিয়ে যাবে ঠিক তখনই প্রিমিস বলে, আরে স্যার আপনি কি করতেছেন? পুলিশে কেন ফোন দিচ্ছেন? স্যার এমন তো হইতে পারে আমি ভুল আঙ্গুল দিছি, ডান হাতের আঙ্গুলটা কাজ করতেছে না, বাম হাতেরটা তো কাজ করতেও পারে। স্যার প্লিজ আপনি আমাকে আরেকটা সুযোগ দিন। দেখ, এই আঙ্গুল যদি কাজ না হয় আবার কোয়েশ্চন অন্য আঙ্গুল ট্রাই করো। বারবার ট্রাই করার কোনো সুযোগ নাই, এটাই লাস্ট। এই আঙ্গুল যদি কাজ না করে তাই আমি তোর সুযোগ পুলিশে দিব। এরপর প্রিমিস যখন তার বাম হাতটি ফিঙ্গারপ্রিন্ট মেশিনের মধ্যে দেয় সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে একটি আওয়াজ আসে আর ফিঙ্গার ম্যাচ করে যায়। আর সাথে সাথে ম্যানেজারের ফোনে একটি মেসেজ আসে আর সে ওই মেসেজটি পড়তে থাকে, ভেরিফিকেশন সাকসেসফুল, প্লাটিনাম মেম্বার অ্যাকাউন্ট, নাম প্রিমিস চৌধুরী। প্রিমিসের অ্যাকাউন্ট দেখে কাস্টমার ম্যানেজার একেবারে শক খেয়ে যায় আর ফিঙ্গারপ্রিন্ট অ্যাপ্রুভ হওয়ায় প্রিমিসের মুখে হাসি চলে আসে এবং ম্যানেজারের দিকে রাগের নজরে তাকায় আর মনে করতে থাকে একটু আগে তাকে কত কথা শোনালো, তাকে কত অপমান করলো। তারপর ম্যানেজার প্রিমিসকে বলে, প্রিমিস চৌধুরী স্যার, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করবেন, আমি বুঝতে পারি নাই। স্যার আমি এই ব্রাঞ্চে নতুন আসছি, আমি আপনাকে চিনতে পারি নাই, স্যার আমাকে মাফ করবেন। আচ্ছা ঠিক আছে, তো আপনি এখন বলেন আমার অ্যাকাউন্টে কত টাকা আছে? এরপর কাস্টমার ম্যানেজার কম্পিউটারের মধ্যে দেখতে থাকে তার এই অ্যাকাউন্টে কি কি আছে। স্যার আপনার অ্যাকাউন্টে তো 500 কোটি টাকা আছে। শুধু তাই না স্যার, এই অ্যাকাউন্টের মধ্যে একটা ফেরারি কার আছে, 2 কেজি ওজনের 100টা গোলবারও আছে,
এগুলো শুনে প্রিমিস ভাবতে থাকে সে এই টাকা দিয়ে কি কি করবে। আর ব্যাংকের কাস্টমার ম্যানেজার তো একেবারে অবাক হয়ে যায়। মাত্র 20 থেকে 22 বছরের একটা ছেলের কাছে এত টাকা, এত সম্পত্তি। প্রিমিসের কাছে যেই টাকা ছিল সেই টাকার 10%ও এই ব্যাংকের কারো কাছে ছিল না। এরপর প্রিমিস মাথার পিছে 2 হাত দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে একটা কার্ডের ব্যবস্থা করে দেন। জি স্যার, আমি এক্ষুনি আপনার জন্য একটা কার্ড নিয়ে আসতেছি। স্যার, আপনি শুধু আমাকে 10 মিনিট সময় দেন, শুধুমাত্র 10 মিনিট। কিছুক্ষণ পর কাস্টমার ম্যানেজার একটা প্রিমিয়াম ভিসা কার্ড নিয়ে আসে আর সে ওই কার্ডটি প্রিমিসের কাছে দিয়ে বলে, স্যার, এই কার্ডটি আমাদের ব্যাংকের সবচেয়ে রেয়ার একটা কার্ড। এই কার্ড দিয়ে আপনি আনলিমিটেড লেনদেন করতে পারবেন। এরপর প্রিমিস ওইখান থেকে কার্ডটি নিয়ে চলে যেতে থাকে। আর এইদিকে ম্যানেজার ইয়াসমিন মাথায় হাত দিয়ে বসে থাকে। সে বুঝতেই পারছে না যে কি হচ্ছে ভিআইপি রুমে। সে ভাবতে থাকে প্রিমিস মনে হয় পাগল, না হয় কোনো ক্রিমিনাল, আর না হলে সে ডাকাত। প্রিমিস মনে হয় কাস্টমার ম্যানেজারকে বন্দী করে রেখেছে। এগুলো ভাবতে ভাবতে সে প্রিমিসের জন্য অপেক্ষা করে থাকে ব্যাংকের গেটের সামনে। কিছুক্ষণ পর যখন প্রিমিস ব্যাংক থেকে বের হয়ে যাচ্ছিল, ঠিক তখনই ম্যানেজার ইয়াসমিন বলে, সো গাইস, এখনই আমাদের ভিডিওটা শুরু হবে। তো এর আগে একটা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আমাদের ভিডিও শুরু হবে। সো গাইস, আমাদের গেমের মধ্যে আসছে 100% টপ ইভেন্ট। আর এই ইভেন্টটা যদি আপনারা নিতে চান তাহলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা এই ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ও কিন্তু 100% ট্রাস্টেড অ্যান্ড ও আমার এক কাছের ছোট ভাই। ওর কাছ থেকে আমিও মাঝে মাঝে ডায়মন্ড নিয়ে থাকি, তো আপনারা চাইলে ওর কাছ থেকে নিতে পারবেন। তো গাইস, যাদের ডায়মন্ড লাগবে তারা এই নাম্বারটা সেভ করে ওকে মেসেজ দিতে পারেন। এই থামো, তোমার এত সাহস কিভাবে হয় আমাদের ভিআইপি রুমে না বলে ঢুকার? আমি তো আপনাকে আগেই বলছিলাম আমি এখানে টাকা তুলতে আসছি, আর কিছু না। এরপর ইয়াসমিন দেখে প্রিমিসের হাতে একটি প্রিমিয়াম ভিসা কার্ড। এটা দেখে ইয়াসমিন ভাবতে থাকে যে প্রিমিস আবার এই কার্ড ভিতর থেকে চুরি করে নিয়ে আসলো না তো। প্রিমিস এখান থেকে ভেগে যাওয়ার আগে ইয়াসমিন জোরে চিল্লিয়ে বলতে থাকে, সিকিউরিটি, তাড়াতাড়ি এখানে আসেন। এটা শোনার পর 2 জন সিকিউরিটি গার্ড আসে ওখানে। আর ইয়াসমিন বলে, ও চুরি করে ব্যাংক থেকে ভাগতাছে, ওরে ধরেন। এরপর সিকিউরিটি গার্ড 2 জন প্রিমিসের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে। আর ইয়াসমিন ভাবতে থাকে প্রিমিস ভিআইপি রুমে ঢুকে কাস্টমার ম্যানেজারকে মেরে কার্ডটি নিল না তো। আর এটা ভাবার সাথে সাথে ইয়াসমিন পুলিশকে ফোন দেয় আর বলে, স্যার, আমাদের ব্যাংকে চোর ঢুকছে। চোর আমাদের ব্যাংকে ঢুকে আমাদের কাস্টমার ম্যানেজারকে মেরে ফেলছে। এরপর ওইখানে প্রিমিসের হাত বেঁধে মাটিতে বসিয়ে তার মাথার উপর বন্দুক তাক করে ধরে রাখা হয়। আশেপাশে ব্যাংকের মানুষ ওইখানে ভিড় জমায়। ব্যাংকের কাস্টমার ম্যানেজার সিসি ক্যামেরায় ভিড় দেখে তার রুম থেকে বের হয়ে আসে আর জিজ্ঞেস করে, এই এখানে কি হইতেছে? এত ভিড় কেন? স্যার, আপনি বাইচা আছেন? আরে, আমি এত তাড়াতাড়ি মরতে যাবো কেন? আর তুমি এখানে কি তামসা শুরু করছো? কি হয়েছে এখানে? এরপর কাস্টমার ম্যানেজার একটু সামনে যেয়ে দেখে প্রিমিসকে বন্দী করে রাখা হয়েছে। আরে, কে করছে এই কাজ? প্রিমিস চৌধুরী স্যার কি বন্দী করছে কে? চৌধুরী স্যার, উই আর ভেরি সরি। ওনারা হয়তো বুঝতে পারে নাই, ওদের পক্ষ থেকে মাপ চাচ্ছি। আপনি জানতে চাইছিলেন না কে এই কাজ করছে? এই যে এই মেয়ে কাজ করছে। শুধু তাই না, উনি আমাকে বলছে আমি নাকি কার্ড চুরি করছি। এরপর উনি পুলিশেও ফোন দিছে আমি নাকি আপনাকে খুন করছি। উনি আমাকে ক্রিমিনাল আর চোর ভাবছে। ইয়াসমিন একদম ভয় পেয়ে যায় আর মাথা নিচু করে ফেলে। আর এটা দেখে কাস্টমার ম্যানেজার বলে, ইয়াসমিন, এখন যা শুনলাম এগুলা কি সত্যি নাকি? তুমি কে কাজ করছো? স্যার, আমি আসলে বুঝতে পারি নাই। এখানে আসলে একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। উনি জোর করে আপনার রুমে ঢুকে পড়ে, তাই আমি ভাবছি হয়তো উনি আপনাকে জোর করে কার্ড বানাইছে, পরে আপনাকে মেরে ফেলছে। কাস্টমার ম্যানেজার এটা শোনার পর ভাবতে থাকে সে নিজেই তো প্রিমিসকে চিনতে ভুল করেছে, ইয়াসমিনই বা কিভাবে তাকে চিনবে। তারপর ম্যানেজার ইয়াসমিনকে নিয়ে এক কোণায় যায় আর বলে, তুমি জানো ইনি কে? ইনি হচ্ছে চৌধুরী পরিবার ছেলে। তুমি তো জানোই চৌধুরী ইন্ডাস্ট্রির কত লেনদেন হয় আমাদের এই ব্যাংকে। ওনাদের যে সম্পত্তি আছে চাইলে আমাদের সমস্ত ব্যাংকের শাখা কিনে নিতে পারে। তুমি জলদি পুলিশে ফোন দিয়ে বলো যে তোমার ভুল হয়েছে আর প্রিমিস চৌধুরীর কাছে ক্ষমা চাও। আমি জানি না তোমার চাকরি বাঁচাতে পারবো কিনা। এরপর ইয়াসমিন পুলিশকে ফোন দিয়ে বলে যে তার ভুল হয়েছে। আর সে প্রিমিসের কাছে যায় আর বলে, স্যার, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই। স্যার, আপনি তো জানেন এটা কত বড় একটা ব্যাংক, এখানে সিকিউরিটির একটা ব্যাপার আছে। আমি একটু বেশি আন্দাজ করে ফেলছিলাম। সরি স্যার, আমাকে মাফ করবেন। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। ইয়াসমিন ভাবতেই পারে না এত সহজেই তাকে মাফ করে দিবে, কারণ সে যে অপমান করেছে তাকে এত সহজে মাফ করে দিবে সেটা ভাবনার বাইরে ছিল। এরপর প্রিমিস ব্যাংক থেকে বের হয়ে যায়। গরিব থেকে প্রিমিস একদিনের মধ্যে বড়লোক হয়ে যায়। এখন প্রিমিস এই টাকা দিয়ে কি করবে? এত টাকা একসাথে পাওয়ার পর কি প্রিমিস খারাপ হয়ে যাবে, নাকি প্রিমিস আগের মতনই সৎ থাকবে? প্রিমিসের
প্রিমিসের সাথে সামনে আরো কি ঘটতে যাচ্ছে সেগুলো দেখতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজাইয়া রাখেন। আর গাইস, আপনারা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে চান, নতুন যে ইভেন্টটা আসছে এটা কমপ্লিট করতে চান, তারা ওর হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার যোগাযোগ করতে পারেন। ওর কাছে আপনারা অনেক কম দামে নিতে পারবেন এন্ড 100% ট্রাস্টেড। তো যাদের লাগবে তারা এখনই মেসেজ দিন। সবাই দেখতে আসছে কলেজে, ভূতা গেঞ্জিওয়ালা আসছে। কিরে ভাই, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে? এই ফকিরে লেট করে কলেজে আসলো যে? কিরে প্রিমিস, তোর কি জামা কাপড় নাই? প্রতিদিন এক জামা কাপড় পরে আস, তোর কি একটু লজ্জা করে না রে? কলেজে তো কত মেয়েরা আসে, একটুখানি তো শরম কর। প্রিমিস সকাল সকাল ঘুম থেকে উঠে শহরের সবচেয়ে বড় ব্যাংকে গিয়েছিল, তাই সেখান থেকে ব্যাংকের কাজ শেষ করে আসতে আসতে কলেজে লেট করে ফেলে। প্রিমিস কখনো কলেজে দেরি করে আসে না, তবে আজকে যেভাবে তাকে তার জামা কাপড় নিয়ে অপমান করলো সেটা তারা প্রতিদিন করে থাকে। তাই প্রিমিস কিছু না মনে করে সে তার বেস্ট ফ্রেন্ড দিবসের সাথে গিয়ে বসে। আর এরপর ঠিক তখনই ওইখানে আসে প্রিমিসের গার্লফ্রেন্ড সুনাইরা, আর তার সাথে থাকে সুনাইরার বয়ফ্রেন্ড রাসেল। যদিও সুনাইরা এখন প্রিমিসের গার্লফ্রেন্ড না, কারণ গতকালকেই তাদের ব্রেকআপ হয়েছে। আর তাই রাসেল আর সুনাইরাকে একসাথে দেখে প্রিমিসের বন্ধু দিবস বলে, আরে ভাই প্রিমিস, কি হইতাছে এগুলা? সুনাইরা রাসেল একসাথে কি করে? তোদের মধ্যে আবার কিছু হইছে নাকি? আরে ভাই হইতে দে, যা হওয়ার হইতে দে। প্রিমিসের এই ব্যাপারটা নিয়ে কারো সাথে কিছু বলার ইচ্ছে করছিল না। আরে ভাই, তুই তো জানোস এই রাসেল কত খারাপ পোলা, কিভাবে মেয়েদেরকে ফাঁসায়। এই পর্যন্ত কলেজের 5টা মেয়ের সাথে প্রেম করছে, আর সুনাইরা হলো 6 নাম্বার। দিবসের কথা শুনে প্রিমিস দিবসের দিকে মন খারাপ করে তাকায়। দিবস মনে করে প্রিমিস হয়তো তার কথা শুনে কষ্ট পেয়েছে, কিন্তু সাথে সাথেই প্রিমিস একটু মুচকি হাসি দিয়ে বলে, আরে কোনো সমস্যা নাই বন্ধু, সবারই নিজ নিজ একটা জীবন আছে, ওর যা মন চায় ওরে করতে দে। আর এটা বলতে বলতে প্রিমিস সুনাইরার দিকে তাকায়। আর এদিকে রাসেল আর সুনাইরা প্রিমিসকে চেতানোর জন্য অনেক চেষ্টা করে। প্রিমিসের এখন যা টাকা সম্পত্তি আছে, প্রিমিস চাইলেই রাসেল আর রাসেলের বাবার সমস্ত সম্পত্তি 1 মিনিটেই কিনে নিতে পারে, কিন্তু প্রিমিস কোনো কথা না বলে সব চুপচাপ দেখছিল। কিছুক্ষণ পর সুনাইরা তার মোবাইলের কভার খুলে প্রিমিসের মুখে ছুঁড়ে মারে আর বলে, যেহেতু তোর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি চাই না তোর দেওয়া ফালতু বেকার জিনিস আমার কাছে রাখতে। এর চেয়ে বড় তোর জিনিস তোর কাছে রেখা দে। প্রিমিস সুনাইরাকে কিছুই বলে না, আর সেই কভারটা টেবিলের উপর উঠিয়ে রাখে। বেবি, তোমার মোবাইলের কভার গিফট করছে? মোবাইলের কভার আবার কেউ কাউরে গিফট করে নাকি? বেবি, কথা হচ্ছে যার মোবাইল কিনে দেওয়ার মতো সামর্থ্য নাই, সে তো মোবাইলের কভারই গিফট দিব, তাই না? আরে বেবি, কোনো সমস্যা নাই, আমি আজকে তোমার একটা নতুন ফোন কিনা দেবো। প্রিমিসের তখন মনে চাচ্ছিল জোরে জোরে চিল্লিয়ে হাসতে, কিন্তু সে নিজেকে কন্ট্রোলে রাখে। আর এদিকে সুনাইরা আর রাসেল প্রিমিসকে চেতানোর জন্য চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু প্রিমিস সেটা বুঝতে পারে এটা তারা ইচ্ছে করে করছে। প্রিমিসের নিজের জন্য কোনো কষ্ট হচ্ছিল না, কিন্তু সুনাইরার জন্য তার আফসোস হচ্ছিল। সুনাইরা যদি আর 2-1 দিন ধৈর্য ধরতো, তাহলে প্রিমিস তার জন্য একটা মোবাইলের পুরো দোকান কিনে দিতে পারতো। ভাই এইসব কি হইতাছে? তোর সামনে এত কিছু হইতাছে, তুই মুখ বুঝে বসে রইছ? তোর কি একটু রাগ হইতাছে না? না রে ভাই, যা হইতাছে ভালোই হইতাছে, আর যা হবে তা তো ভালোর জন্যই হবে, বাদ দে। এরপর রাসেল আর সুনাইরা প্রিমিসের দিকে তাকিয়ে দেখে যে প্রিমিস বেশ হাসি খুশি আছে। তারা প্রিমিসকে জেতানোর জন্য কত চেষ্টা করলো, কিন্তু প্রিমিসের এমন ভাব ধরে বসেছিল যেন তাদের মধ্যে কোনো সম্পর্কই ছিল না। তারপর তারা প্রিমিসকে আরো জেতানোর চেষ্টা করে, তাই এইবার প্রিমিস বলে, সো গাইস, আমাদের ভিডিওটা এখনই শুরু হবে। তো এর আগে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আপনারা যদি আমার মতো এরকম ভিডিও এডিটিং করতে চান, আমি যেভাবে 3D অ্যানিমেশন ভিডিওগুলো বানাই, এরকম ভিডিও যদি আপনারা শিখতে চান কিভাবে করতে হয়, তাহলে আপনারা কিন্তু আমার একটা কোর্সে জয়েন করতে পারেন। আর ওই কোর্সটা আমি নিজে শিখাবো। এন্ড এটার জন্য গাইস আপনারা আমাকে মেল করতে পারেন বা আমার ইনস্টাগ্রামে মেসেজ দিবেন। তো এই এডিটিং গুলো শিখতে হলে আপনাদের অবশ্যই একটা কম্পিউটার লাগবে। এন্ড গাইস, এই কোর্সটা কিন্তু অবশ্যই পেইড হবে, মানে আপনাদের টাকা দিয়ে শিখতে হবে। তো যারা শিখতে চান তারা আমার ইনস্টাগ্রামে মেসেজ দেন বা আমাকে মেল করেন। সুনাইরা, তুমি এগুলা কেন করতেছো? তুমি এখানে কি বোঝানোর চেষ্টা করতেছো? এই কথা শুনে সুনাইরার বয়ফ্রেন্ড রাসেল চেতে যায়, আর সে রেগে বলে, এই ফকিন্নির পোলা, চুপ কর। আজকে প্রত্যেকাছি তোরে সুনাইরা নিয়ে কিছু বলতে দেহি, আর ওর থেকে তাকাইতে দেহি, তোরা হাত দিয়ে ঘোরা ঘোরা করে বাবামো। থাম ভাই, এগুলার কোনো দরকার নাই। না আমি ফালতু জিনিস দেখি, না আমি ফালতু জিনিস নিয়ে কথা বলি। এই কথা শুনে তো রাসেল আরো রেগে যায়। আর এইদিকে প্রিমিসের কথা বলা দেখে তার বন্ধু দিবস তো একেবারে অবাক হয়ে যায়। যেই ছেলেটা এতদিন চুপচাপ ছিল, সে এত কথার জবাব দিচ্ছে আজকে। আর এইদিকে সুনাইরার বয়ফ্রেন্ড রাসেল তো একেবারে রেগে আছে। প্রিমিসকে মনে হয় মাইর দিতেই আসবে, ঠিক তখনই ক্লাসে আসে একটা মেয়ে, আর সে বলে, সুনাইরা, কি হচ্ছে এগুলা? তুই রাসেলের সাথে কি করিস? প্রিমিসের মতো একটা ভালো ছেলেকে ছেড়ে তুই রাসেলের মতো লাফাঙ্গা একটা ছেলের সাথে গেছিস? ছি সুনাইরা, ছি। পাখি, তোর মুখ সামলায় কথা বল।
বল, তুই কারে কি বলতেছস? এটা বলার পর সুনাইরার মন একদম খারাপ হয়ে যায়, কারণ পাখি প্রিমিসের হয়ে কথা বলছে। আপনারা হয়তো ভাবছেন এই পাখি আবার কে? পাখি হচ্ছে সুনাইরা আর প্রিমিসের বন্ধু। প্রিমিস আর সুনাইরার মধ্যে যখন ঝামেলা হতো, এই পাখি তাদের মিল করিয়ে দিত। আমি যা বলতেছি ঠিকই বলতেছি। সিরিয়াসলি তোর লজ্জা থাকা দরকার ছিল। আমি কোনোদিন ভাবি নাই তুই এমন হবি। প্রিমিসের মতো ছেলে তুই আর কোথাও পাবি না। এগুলা শুনে রাসেল আর কিছু বলতে পারে না, একদম চুপ হয়ে যায়, কারণ পাখি যা বলছিল তা একদম সত্যি কথা ছিল। এরপর পাখি প্রিমিসের সামনে গিয়ে সুনাইরাকে বলে, তুই এত তাড়াতাড়ি সব কিভাবে ভুলে গেলি? তুই যখন অসুস্থ ছিলি তোর জন্য ও খাবার নিয়ে যাইতো, তোর কলেজের অ্যাসাইনমেন্ট করে দিত, তোর সবকিছু গিফট দেওয়ার জন্য কত কষ্ট করে টাকা জমাইতো। পাখির মুখে এই কথা শুনে সুনাইরা চুপ হয়ে যায়, আর প্রিমিস তার মাথা নিচু করে ফেলে। আর সুনাইরার কথা মনে পড়ে যায় তার। প্রিমিস সুনাইরাকে অনেক ভালোবাসতো। প্রিমিসের কাছে হয়তো তেমন টাকা ছিল না, কিন্তু সে সুনাইরাকে খুশি রাখার জন্য তার সাধ্যমতো চেষ্টা করত। একটু আগে প্রিমিসের মুখে যে কাভারটা সুনাইরা ছুঁড়ে মেরেছিল, এই কাভারটা কিনে দেওয়ার জন্য প্রিমিস ওভারটাইম কাজ করে, তারপর তাকে কিনে দিয়েছিল। প্রিমিস এগুলা ভাবতে থাকে, আর ঠিক তখনই তার মোবাইলে একটি আননোন নাম্বার থেকে কল আসে। সেই কলটি ধরার জন্য প্রিমিস ক্লাস থেকে বাইরে চলে যায়, আর সেখানে গিয়ে যখন সে কলটা রিসিভ করে, অপর পাশ থেকে একজন বলে, অনেক হয়েছে প্রিমিস বাবা, এবার তুমি বাসায় চলে আসো। এই গলার আওয়াজ শুনে প্রিমিস এক মুহূর্তের মধ্যে চিনে ফেলে তাকে। তখনই সুনাইরার কথাও তার মাথা থেকে চলে যায়। তার চোখ দিয়ে পানি এসে পড়ে লোকটির গলার আওয়াজ শুনে। আসলে কে ছিল এই লোকটি? কার ফোন এসেছিল? কেনই বা লোকটি প্রিমিসের জন্য অপেক্ষা করে বসে আছে? লোকটির গলার আওয়াজ শুনে প্রিমিসের কেনই বা চোখ দিয়ে পানি চলে আসে? এগুলো জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন। আর আপনারা যদি পরবর্তী পার্ট দেখতে চান তাহলে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যারা আগের পার্টগুলো দেখেন নাই তারা এই স্ক্রিনের মধ্যে ভিডিও দেওয়া আছে, এইখানে গিয়ে দেখে আসতে পারেন। অনেক হয়েছে প্রিমিস বাবা, এবার তুমি বাসায় চলে আসো। প্রিমিসের ফোনে একটি আননোন নাম্বার থেকে কল আসে, আর প্রিমিস যখন ফোনটি রিসিভ করে তখন অপর পাশ থেকে একজন বৃদ্ধ লোক কথা বলে। প্রিমিস এই বৃদ্ধ লোকের গলার আওয়াজ শুনেই তাকে চিনে ফেলে, এবং তার গলার আওয়াজ শুনে তার চোখ দিয়ে পানি চলে আসে। আপনারা হয়তো ভাবছেন কে এই লোক যার গলার আওয়াজ শুনে প্রিমিস কেঁদে দিয়েছে? ইনি হচ্ছেন প্রিমিসের বাবা। এরপর প্রিমিসের বাবার সাথে প্রিমিসের কি কথা হয় চলুন দেখে আসি। হ্যালো আব্বু, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু বাবা তোমার ছাড়া আমরা ভালো নাই, তুমি বাসায় চলে আসো। আসবো, আমার এখন সামনে কলেজে পরীক্ষা, এখন একটু ব্যস্ত আছি। বাবা তুমি জলদি বাসায় এসে পড়ো, তোমার জন্য একটি মেয়ে দেখছি, তুমি বাসায় আসলে তোমার বিয়ের ব্যবস্থা করব। এটা শুনে প্রিমিস একটু চমকে যায়, কারণ প্রিমিসের গার্লফ্রেন্ড সুনাইরার সাথে তার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে। প্রিমিস সুনাইরাকে এখনো ভুলতে পারেনি। সুনাইরার জন্য তার কোথাও না কোথাও হয়তো মনে কষ্ট জমা আছে। এরপর প্রিমিস বলে, আব্বু ওইগুলা পরে দেখা যাবে, আমি এখন একটু কল রাখি, কলেজে আসি, একটু ব্যস্ত, পরে ফোন দিবনে। এটা বলে প্রিমিস ফোন কেটে দেয়, কারণ প্রিমিসের মনটা খুব খারাপ ছিল। আর ঠিক সেই সময় ওইখানে হাজির হয় প্রিমিসের বন্ধুরা। তারা ক্লাস থেকে এখানে আসে শুধু প্রিমিসের জন্য, কারণ তারা জানে আজকে প্রিমিসের অনেক মন খারাপ। তাই পাখি বলে, প্রিমিস মন খারাপ করো না, যা হইছে ভালোর জন্যই হইছে। সুনাইরার আসল চেহারা আমাদের সামনে চলে আসছে। এটা যদি আরো দেরিতে হইতো তাহলে তুমি আরো বেশি কষ্ট পাইতা। সুনাইরাকে নিয়ে তোমার আর কোনো চিন্তা করার দরকার নাই। এখানে পাখি কি প্রিমিসকে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করছিল, নাকি পাখির মনেও প্রিমিসের জন্য ভালোবাসা ছিল? এগুলো আমরা পরে জানবো। এরপর প্রিমিসের বন্ধু দিবস বলে, আরে প্রিমিস বন্ধু, টেনশন করার কিচ্ছু নাই, একটা গেলে আরেকটা আইবো, আমরা তো আছি তোর সাথে নাকি? প্রিমিস তুমি আজকে সুনাইরার কাছ থেকে মুক্ত হইছো, এই উপলক্ষে আজকে আমি তোমারে ট্রিট দিমু। হ্যাঁ বন্ধু, চলো আজকে আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি, অনেকদিন হয়েছে বাইরে খাওয়া দাওয়া করি না। কলেজের ক্যান্টিনের খাবার খাইতে খাইতে আমরা বোর হয়ে গেছি। এরপর তারা প্রিমিসের ডিসিশনের জন্য অপেক্ষা করছিল। আচ্ছা ঠিক আছে, আমরা রেস্টুরেন্টে যাব, কিন্তু এইবার ট্রিট আমি দিব, তবে আজকে না। আর এইবার আমরা রাস্তার কোন রেস্টুরেন্টে খাবো না, আমরা কলেজ থেকে সামনে একটা যে বড় রেস্টুরেন্ট আছে না, ওই রেস্টুরেন্টে যাব। এটা শুনে তো দিবস আর পাখি একদম অবাক হয়ে যায়, কারণ প্রিমিস যে রেস্টুরেন্টের কথা বলতেছে ওইটা অনেক এক্সপেন্সিভ রেস্টুরেন্ট, যেখানে খেতে অনেক টাকা পয়সা লাগে। পাখি তো ভাবতেছে প্রিমিস এত টাকা কোথায় পাবে, আর দিবস ভাবতেছে প্রিমিস আবার পাখির প্রেমে পড়ে গেল না তো, জোশের বসে উল্টাপাল্টা কিছু বলে দিল না তো। প্রিমিস মাসে যে টাকা ইনকাম করে তা দিয়ে ওই রেস্টুরেন্টে একবেলা খাওয়াও হবে না। কিন্তু তারা তো জানে না প্রিমিসের এখন যে টাকা আছে সেটা দিয়ে চাইলে প্রিমিস তাদের দুজনকে সারা জীবন ওই রেস্টুরেন্টে খাওয়াতে পারে। এরপর পাখি বলে, আচ্ছা প্রিমিস থাকো, পরে কথা হবে, আমি ক্লাসে যাই। এরপর পাখি ক্লাসে চলে যায়,
আর হঠাৎ তখন প্রিমিসের আরেক বন্ধু সাকিবের ফোনে একটা মেসেজ আসে। ওই কাহিনীতে একটা গইতে গেছে। অমিত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ দিছে, দেখ ও নাকি মিঙ্গেল হয়েছে, নতুন গার্লফ্রেন্ড বানাইছে, আর এই উপলক্ষে ও আজকে আমাদের রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবে বলছে। যাক ভালোই হইছে, অন্তত একজন তো মিঙ্গল হইলো, অনেকদিন তো সিঙ্গেলই ছিল ও। প্রিমিস বন্ধু, তোর রুম খালি করে দিছি, তুই তোর জামা কাপড় নিয়ে হোস্টেলে আইসা পড়িস, এখন আর তোর আলাদা করে থাকা লাগবে না। প্রিমিস আগে দিবস, সাকিব এবং অমিতের সাথে একই হোস্টেলে থাকতো। তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে ঝামেলা হওয়ার কারণে প্রিমিস ওইখান থেকে চলে আসে। এখন আবার তারাই প্রিমিসকে হোস্টেলে যাওয়ার জন্য বলছে। হঠাৎ কি হইলো যে আমাকে হোস্টেলে আবার আসতে বলতেছো? আরে ভাই পরে বলবো না এগুলা, এখন তুই হোস্টেলে চল, অমিত আজকে আমাদেরকে ট্রিট দিব বলতাছে, চালু যাইতে বলছে, তুই আমাদের সাথে চল। না থাক, তোরাই যা, আমি এখান থেকে কিছু একটা খেয়ে নিব। আরে ভাই চল, এখানে একা একা বোর হয়ে যাবি, তুই আমাদের সাথে চল, আর এখন থেকে তুই আমাদের সাথে হোস্টেলে থাকবি। প্রিমিস তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর যখন তারা হোস্টেলে যায়, ওইখানে বসে থাকে অমিত আর তার গার্লফ্রেন্ড রোশনি। এরপর অমিত তার গার্লফ্রেন্ডের সাথে সবার পরিচয় করিয়ে দেয়। বন্ধুরা, এই যে ও হচ্ছে রোশনি, আমার গার্লফ্রেন্ড, আর রোশনি এরা হচ্ছে আমার বন্ধু সাকিব, প্রিমিস আর দিবস, আমরা একসাথে হোস্টেলে থাকি। এরপর রোশনি সবাইকে হাই বলে, আর ঠিক তখনই ফোনে কল আসে কোয়েলের। আপনারা জানলে অবাক হবেন, এই কোয়েলের সাথে আবার প্রিমিসের একটি কাহিনী আছে, যেটা সামনে আসলে হয়তো অমিত আর অমিতের গার্লফ্রেন্ডের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, আর সেগুলো আপনারা একটু পর জানতে পারবেন। দোস্ত, আজকে আমরা একসাথে লাঞ্চ করব, রোশনির বন্ধুরাও আসবে আজকে, তোদের কাউকে ইনভাইট করা থাকলে ইনভাইট কর। প্রিমিস, তুই চাইলে সুনাইরাও আনতে পারোস। অমিত, আমি আর সোনাইরা এখন একসাথে নাই, ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। আয় হায়, কেমনে কি, কবে হইলো এগুলা? আমি তো কিছুই জানলাম না। আরে ভাই বাদ দে না এগুলা, এখন আমি তোরে পরে বলুম নে। এরপর তখন রোশনি অমিতকে বলে তার কিছু কথা আছে, তাকে নিয়ে যেন একটু বাইরে যায় আলাদা করে কথা বলার জন্য। তারপর তারা দুইজন বাইরে চলে যায়। আরে বেবি, কিছু হইছে নাকি? তুমি হঠাৎ বাইরে নিয়ে আসলা যে? আচ্ছা, এরা তোমার বন্ধু হয়? এদের চেহারা দেখছো কেমন? প্রিমিসের চেহারা যাই একটু ভালো, কিন্তু ওর ড্রেস দেখেই মনে হইতেছে ও একটা ফকির। তো এরকম লোকদের সাথে কিভাবে আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করাই বলো? আরে বেবি, আমরা তো শুধু খাওয়া দাওয়া করতে যাবো, এইটুকুই ব্যাস, আর তো কিছু না। অমিত, তুমি একটা বলদ, আমার বান্ধবীরা এত দূর থেকে আসবো, তারা কি শুধু খাওয়ার জন্য আসবো? আমি ওদেরকে বলছি অমিতের বন্ধুরা আসবে, তার জন্য ওরা রাজি হয়েছে। ওরা তো ভাবতেছে অমিত এত সুন্দর, অমিতের বন্ধুরা হয়তো সুন্দর হবে। ওরা যদি আইসা দেখে এই অবস্থা, তখন কি হবে? এর চেয়ে ভালো আমি লাঞ্চ ক্যান্সেল করে দিই। আরে বেবি, সরি, এইবারের মতো চলো, সবাইকে ইনভাইট করে ফেলছি না, এখন যদি ক্যান্সেল করি কেমন দেখা যায় না? এরপর রোশনি এটা মেনে নেয়, আর সে রেস্টুরেন্টে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, আর সে বলে তার বন্ধুরা যেন ভালো জামা কাপড় পরে ওখানে যায়। এই কথা শুনে অমিত ওইখানে রুমের মধ্যে চলে যায়, আর তার বন্ধুদের বলে, সাকিব, দিবস, প্রিমিস, তোরা সবাই ভালো একটা জামা কাপড় পরে রেস্টুরেন্টে যাইস, বুঝেছি তো? রোস্টেড বান্ধবীরা আসবে, আর দিবস তুই প্রিমিস একটা ভালো জামা দিস। প্রিমিসের এইরকম অপমানজনক কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে, তাই সে ওখানে চুপচাপ কথা শুনছিল। প্রিমিসের বন্ধুরা যদি প্রিমিসের আসল পরিচয় জানতো, তাহলে কি এই কথাগুলো বলার সুযোগ পেত? কখনোই না। যাই হোক, এইদিকে অমিতের গার্লফ্রেন্ড রোশনি তার বান্ধবী কোয়েলের সাথে ফোনে কথা বলছিল। তার বান্ধবী কোয়েল নাকি সকালে ব্যাংক থেকে বের হতে যাওয়ার সময় একটি ছেলের সাথে ধাক্কা খায় এবং ব্যথা পেয়েছিল। তাহলে এখন কি আপনারা বুঝতে পারছেন প্রিমিসের সাথে রোশনির বান্ধবীর কিসের কানেকশন? হ্যাঁ গাইস, আপনারা ঠিকই ভেবেছেন, প্রিমিসই সকালে রোশনির বান্ধবী কোয়েলের সাথে ধাক্কা খেয়েছিল। কোয়েল যখন রেস্টুরেন্টে এসে প্রিমিসকে দেখতে পাবে, কি হবে তখন? কোয়েল আর প্রিমিসের ঘটনার জন্য রোশনি আর অমিতের ব্রেকআপ হয়ে যাবে না তো? এগুলো জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজায় রাখেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করুন, আর আগের পার্টগুলো স্ক্রিনে দেওয়া আছে, দেখে আসবেন।